আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমাদের ফিজিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে থেকে আমাদের ফিজিক্সের নতুন একটা সিরিজ শুরু হচ্ছে। ফিজিক্স বেসিক টু অ্যাডভান্স চ্যাপ্টার ভিত্তিক ক্লাস। তো আমরা সবার প্রথমে ভেক্টর দিয়ে আমাদের এই প্লেলিস্টটা শুরু করছি। ভেক্টর চ্যাপ্টারটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ এই ভেক্টরের কনসেপ্ট কিন্তু শুধুমাত্র এই চ্যাপ্টারের জন্য না। তুমি দেখবা বেশ কয়েকটা চ্যাপ্টারেই এই ভেক্টরের কনসেপ্ট কিন্তু ঘুরিয়ে ফিরে আসে। তো ভেক্টর চ্যাপ্টারটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যেহেতু প্রথম চ্যাপ্টার যারা এইচএসসি মাত্র শুরু করলে অর্থাৎ 26 ব্যাচ, তোমরা কিছুদিনের মধ্যে কলেজে উঠবে, কলেজে ক্লাস শুরু করবে, তোমাদের জন্য কিন্তু এই ভেক্টর চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। ফিজিক্স চ্যাপ্টার শুরুই করি আসলে ভেক্টর দিয়ে। চলো আমরা শুরু করি আমাদের আজকের চ্যাপ্টার ভেক্টর। সবার প্রথমে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাশি। রাশি ব্যাপারটা কি? রাশি হচ্ছে এই ভৌত জগতে আমরা তো অনেক কিছু আছে যেটা আসলে পরিমাপ করি, তাই না? এই যে ভৌত জগতে আমরা যা পরিমাপ করি সবটাকেই আমরা আসলে কি বলবো? রাশি বলবো। তাহলে চলো আমরা একটু লিখে ফেলি। ভৌত জগতে ভৌত জগতে যা পরিমাপ করা যায়, যা পরিমাপ করা যায়, পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। তাকেই রাশি বলে। আচ্ছা, এখন এই যে মান এবং দিকের ভিত্তিতে রাশিটাকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা যেতে পারে। তাহলে আমরা একটু লিখি এখানে, মান ও দিকের ভিত্তিতে, মান ও দিকের ভিত্তিতে, দিকের ভিত্তিতে রাশিকে দুই ভাগে ভাগ করা হয়। রাশিকে দুই ভাগে ভাগ করা হয়। দুই ভাগে ভাগ করা হয়। আচ্ছা, একটাকে আমরা বলতে পারি স্কেলার বা অদিক রাশি। স্কেলার, স্কেলার বা অদিক রাশি। অদিক রাশি, যেমন স্কেলার বা অদিক রাশি কোনগুলো হতে পারে? যে রাশিগুলো প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের দরকার হয়। যেমন তুমি উদাহরণ দিতে পারো দৈর্ঘ্য, দৈর্ঘ্য একটা জিনিস। তারপরে তুমি উদাহরণ দিতে পারো ভর, ঠিক আছে? তুমি উদাহরণ দিতে পারো শক্তি। এই জিনিসগুলো কিন্তু আসলে শুধুমাত্র মানের দরকার হয়। আর যে রাশিগুলো প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটাই দরকার হয়, আমি একটু দেখাই। যে রাশিগুলো সেটাকে আমরা বলবো হচ্ছে ভেক্টর। সেটাকে আমরা কি বলবো ভাইয়া? ভেক্টর। ভেক্টর বা দিক রাশি। তাহলে ভেক্টর বা দিক রাশি প্রকাশ করার জন্য মান দিক দুইটাই দরকার হয়। আর স্কেলার বা অদিক রাশি প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের দরকার হয়। ভেক্টর বা দিক রাশি কোনগুলো হতে পারে? যেমন তোমরা বলতে পারো যে ভাই বেগ, সরণ, তারপরে তোমার হচ্ছে ত্বরণ। এইগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো হচ্ছে ভেক্টর রাশি। তার কারণ এইগুলোকে প্রকাশ করার জন্য আমাদের তোমার হচ্ছে মান এবং দিক দুইটাই দরকার হয়। আর স্কেলার রাশি আরেকটা জিনিসও তুমি উদাহরণ দিতে পারো যে সময়। সময়টা কিন্তু আসলে স্কেলার রাশি। এখন প্রশ্ন করতে পারো যে ভাই এই যে ভরটা, এই ভরটা কেন আসলে স্কেলার রাশি? হ্যাঁ, আমি আগেই তোমাকে বলে দিয়েছি এই ভরটা প্রকাশ করার জন্য কখনোই তোমার দিক দরকার হবে না। তুমি কিন্তু বাজারে যে দোকানে কখনোই বলবা না আমার 5 কেজি চাল দেন উত্তর দিকে। এটা কি তুমি বলবা? না, বলবা না। তার মানে এই যে ভরটা, এইটা প্রকাশ করার জন্য তোমার শুধুমাত্র মান জানলেই যথেষ্ট। এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে স্কেলার বা অদিক রাশি। কিন্তু বেগের ক্ষেত্রে, বেগের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আবার ভিন্ন। বেগের ক্ষেত্রে তুমি যেই কাজটা করো, তুমি বলো হচ্ছে আমি উত্তর দিকে 5 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছি। বা সরণের ক্ষেত্রেও তাই, আমি পূর্ব দিকে 10 মিটার যাচ্ছি। এই যে আমরা দিকটাও মেনশন করে দিচ্ছি, এই জন্য আমরা এটাকে বলবো হচ্ছে দিক রাশি বা ভেক্টর রাশি। এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া সবই তো বুঝলাম, কিন্তু আমাদের পরীক্ষাতে যদি এমন দিয়ে দেয় যে নিচের কোনটা ভেক্টর রাশি আর নিচের কোনটা স্কেলার রাশি, হঠাৎ করে কিন্তু এইটা আইডেন্টিফাই করা একটু কঠিন, তাই না? যে কোনটা ভেক্টর রাশি কোনটা স্কেলার রাশি। তার কারণ তুমি সবগুলো রাশি কিন্তু এভাবে হঠাৎ করে দেখে বুঝতেও পারবে না কোনটার মান দিক দুইটাই দরকার হবে। এই কারণে আমরা একটা কাজ করব। আমরা করব কি, আমরা এই যে ভেক্টর রাশিটা না, এই ভেক্টর রাশিটা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। ভেক্টর রাশি যদি তুমি ভালোভাবে মনে রাখতে পারো, তাহলে যে জিনিসটা হবে ভেক্টর রাশি বাদে অন্য যে রাশিগুলো সেটাকে আমরা স্কেলার ভাবে ধরে নিতে পারি। তো চলো ভেক্টর রাশি মনে রাখার একটা উপায় আমরা বের করতে পারি। তাহলে আমরা চলো একটু দেখি ভেক্টর রাশি মনে রাখার একটা ছন্দ আমরা চলো দেখি। ভেক্টর রাশি মনে রাখার ছন্দ। ভেক্টর রাশি মনে রাখার উপায়।
আচ্ছা, ভেক্টর রাশি আমরা মনে রাখার উপায়টা দেখব। তো ছন্দটা হচ্ছে এমন, সাধারণত সাধারণত ভবে সব তরুণেরই সব তরুণেরই প্রবল টক দই প্রিয়। প্রবল টক দই প্রিয়। ঠিক আছে, আমরা এই ছন্দটা দিয়ে কিন্তু আসলে ভেক্টর রাশি মনে রাখতে পারি। হ্যাঁ, দেখে হঠাৎ করে অদ্ভুত লাগতে পারে যে ভাই এই সব আবার কি, সাধারণত ভবে সব তরুণেরই প্রবল টক দই প্রিয়। তো চলো আমরা একটু দেখি এই জিনিসটা কি। সাধারণত থেকে আমরা মনে রাখতে পারবো হচ্ছে সান্দ্র বল। কি মনে রাখতে পারবো? সান্দ্র বল। এটা আমরা মনে রাখতে পারি, সান্দ্র বল একটা ভেক্টর রাশি। আবার ভতে আমরা মনে রাখতে পারবো হচ্ছে ভরবেগ। ভরবেগ। বয়েকের এটা দিয়ে আমরা মনে রাখতে পারবো হচ্ছে বেগ। আচ্ছা, দন্ত স থেকে আমরা মনে রাখতে পারি সরণ। এটা থেকে আমরা মনে রাখতে পারবো হচ্ছে সরণ। বতে আমরা মনে রাখতে পারবো হচ্ছে বল। এটা যে কোনো প্রকারের বলই হতে পারে, সবগুলো বলই কিন্তু আসলে ভেক্টর রাশি। আচ্ছা, তরুণের থেকে আমরা মনে রাখতে পারি হচ্ছে ত্বরণ। ত্বরণ এই জিনিসটা আমরা মনে রাখতে পারি। আর প্রবল এখান থেকে আমরা মনে রাখতে পারি হচ্ছে প্রাবল্য। কি মনে রাখতে পারি? প্রাবল্য। প্রাবল্য একটা ভেক্টর রাশি। আচ্ছা, প্রাবল্য কোন প্রাবল্য? তুমি মহাকর্ষ প্রাবল্য এবং তড়িৎ প্রাবল্যটা মনে রাখতে পারো। মহাকর্ষ প্রাবল্য আর তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, দুইটাই আসলে ভেক্টর রাশি। আচ্ছা, টক থেকে তুমি মনে রাখতে পারো হচ্ছে টর্ক। টক থেকে মনে রাখতে পারো টর্ক। আচ্ছা, এখানে দ থেকে তুমি মনে রাখতে পারো হচ্ছে দৈর্ঘ্য। দ থেকে মনে রাখতে পারো দৈর্ঘ্য, যেটা কিনা আমরা বলবো হচ্ছে চুম্বক দৈর্ঘ্য। চুম্বক দৈর্ঘ্য। এই চুম্বক দৈর্ঘ্যটা একটু মনে রাখবো, ঠিক আছে? চুম্বক দৈর্ঘ্য বা দ্বিমেরুর দৈর্ঘ্য, এই দুইটাই তুমি মনে রাখতে পারো। চুম্বক দৈর্ঘ্য বা দ্বিমেরু দৈর্ঘ্য। দ্বিমেরু দৈর্ঘ্য। আচ্ছা, এরপরে হচ্ছে প্রিয়, তাই তো? এই প্রিয় এখান থেকে তুমি মনে রাখতে পারো হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটান তুমি মনে রাখতে পারো। আর ওতে তুমি মনে রাখতে পারো হচ্ছে ওজন। ওতে তুমি মনে রাখতে পারো ওজন। এখন এই ওজন আর ভর এই দুইটা জিনিস নিয়ে কিন্তু অনেকে ভুল করে যে ভাইয়া ভর যদি আসলে স্কেলার হয় ওজন কিভাবে ভেক্টর রাশি। তো ওজন কিভাবে ভেক্টর রাশি আমি একটু দেখাই। তোমরা জানো ডাব্লু মানে হচ্ছে ওজন, তাই না? ডাব্লু সমান সমান আমরা জানি এমজি। এখন বলো ভাইয়া, এই এমটা স্কেলার রাশি কিন্তু জিটা কিন্তু আলটিমেটলি আসলে ভেক্টর রাশি। জি কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে না? সবসময় জি এর মান কিন্তু সবসময় অভিকর্ষ স্তর নিচের দিকে কাজ করে, এবং এই জি এর তারতম্যের কারণে কিন্তু আসলে আমাদের ওজনেরও তারতম্য ঘটে। সুতরাং বুঝতেই পারছো ওজনটা কিন্তু দিকের উপর নির্ভরশীল। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে পারি ভেক্টর রাশির ক্ষেত্রে, যে সাধারণত ভবে সব তরুণেরই প্রবল টক দই প্রিয়। আচ্ছা, আরো দুইটা জিনিস তুমি একটু মনে রাখতে পারো, সেটা হচ্ছে এক নম্বরে আমি বলতে পারবো হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট। আচ্ছা, গ্রেডিয়েন্ট জিনিসটা কি? গ্রেডিয়েন্ট হচ্ছে স্কেলারকে ভেক্টর করে। গ্রেডিয়েন্ট হচ্ছে স্কেলারকে ভেক্টরে পরিণত করে। সুতরাং যেহেতু আসলে ভেক্টরেই পরিণত করে, এটা একটা কিন্তু ভেক্টর রাশি। এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা ভেক্টর বলতে পারবো। আর একটা হচ্ছে ডাইভারজেন্স। 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 আচ্ছা, ডাইভারজেন্স হচ্ছে ভেক্টরকে স্কেলার করে। ভেক্টরকে স্কেলার করে, এই জন্য ডাইভারজেন্স কিন্তু আসলে একটা স্কেলার রাশি। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। আরেকটা জিনিস তুমি চাইলে মনে রাখতে পারো, সেটা হচ্ছে কাল। কাল হচ্ছে ভেক্টর রাশি। কাল হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, কাল হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখতে পারো, তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র হচ্ছে ভেক্টর রাশি। তড়িৎ ক্ষেত্র ভেক্টর রাশি। তবে তড়িৎ প্রবাহ কিন্তু আবার স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ কি রাশি? তড়িৎ প্রবাহ কিন্তু স্কেলার রাশি। তো দেখো আমরা এখানে অনেকগুলো টার্ম কিন্তু আসলে লিখলাম। অনেকগুলো টার্মের সাথে তোমরা আগে থেকেই পরিচিত, আবার অনেকগুলো তোমরা নতুন দেখছো। তো ভয়ের কিছু নাই, তোমরা নেক্সটে অনেকগুলো চ্যাপ্টার দেখবা, সেই সবগুলো চ্যাপ্টারে তোমরা এই টাইপের নাম শুনতে পারবা। যেমন তোমার পৃষ্ঠটান কি জিনিস, তারপরে তোমার হচ্ছে প্রাবল্য কি জিনিস। এই জিনিসগুলো তোমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে গেলেই বুঝতে পারবা। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? ভেক্টর রাশি মনে রাখার নিয়ম: সাধারণত ভবে সব তরুণেরই প্রবল টক দই প্রিয়। ঠিক আছে,
সাধারণত থেকে আমরা দেখলাম সান্দ্র বল একটা ভেক্টর রাশি, ভরবেগ ভেক্টর রাশি, বেগ ভেক্টর রাশি, সরণ, বল, ত্বরণ, তারপরে প্রাবল্য দেখলাম, টর্ক দেখলাম, চৌম্বক দৈর্ঘ্য, পৃষ্ঠটান, তারপর ওজন দেখলাম। এই জিনিসগুলো কিন্তু ভেক্টর রাশি। আর এক্সট্রা ভাবে আমরা বেশ কয়েকটা কথা মনে রাখবো, যেমন হচ্ছে গ্রেডিয়েন্ট স্কেলারকে ভেক্টরে পরিণত করে, সুতরাং গ্রেডিয়েন্ট একটা ভেক্টর রাশি। ডাইভারজেন্স ভেক্টরকে স্কেলারে পরিণত করে এবং এটা একটা স্কেলার রাশি, এবং কার্ল হচ্ছে একটা ভেক্টর রাশি। তড়িৎ ক্ষেত্র হচ্ছে ভেক্টর রাশি। এই তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে তোমার ভেক্টর রাশি, তবে এই তড়িৎ প্রবাহ কিন্তু আবার স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ আবার স্কেলার রাশি। এই জিনিসগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ মাঝে মধ্যে আমাদের এই জিনিসগুলো থেকে কিন্তু এমসিকিউ চলে আসতে পারে। আচ্ছা, এখন আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দূরত্ব ভার্সেস সরণ। হ্যাঁ, দূরত্ব ভার্সেস সরণ, এই ব্যাপারটা কেন আমি লিখলাম? কারণটা হচ্ছে আমাদের অনেকের ভিতরেই একটা ধারণা থাকতো, সেটা হচ্ছে দূরত্ব আর সরণটা মনে হয় একই জিনিস। প্রশ্ন হচ্ছে দূরত্ব আর সরণ কি আসলে এক জিনিস নাকি ভিন্ন জিনিস? একদমই না। দূরত্ব এবং সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি আর একটা স্কেলার রাশি। বলো তো কোনটা ভেক্টর রাশি আর কোনটা স্কেলার রাশি? হ্যাঁ, অবশ্যই যেটা তুমি আসলে মান দিক দুইটাই দরকার হবে প্রকাশ করার জন্য সেটা অবশ্যই ভেক্টর রাশি। আর যেটা শুধুমাত্র মানের দরকার হবে সেটা স্কেলার রাশি। এখন এই দূরত্ব, এইটা কিন্তু আসলে স্কেলার রাশি। এটাকে আমরা কি বলতে পারবো ভাইয়া? এটাকে আমরা বলতে পারবো হচ্ছে স্কেলার রাশি। আর এই সরণটাকে, এটাকে আমরা বলতে পারবো ভেক্টর রাশি। প্রশ্ন হচ্ছে কেন? চলো আমরা একটু সংজ্ঞাতে চলে যাই। সংজ্ঞাটাতে যদি চলে যাই তাহলে মনে হয় বুঝতে পারবো দূরত্ব জিনিসটা কি আসলে। দূরত্ব হচ্ছে অবস্থানের পরিবর্তন, বস্তুর অবস্থানের পরিবর্তন, বস্তুর অবস্থানের টোটাল যে পরিবর্তনটা সেটাকে আমরা কি বলবো তাহলে? দূরত্ব বলবো। আর সরণ জিনিসটা কি? সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন, নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন, ঠিক আছে? নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন। তাহলে একটা জিনিস তোমরা বুঝতেই পারছো, শুধুমাত্র অবস্থানে পরিবর্তন আছে, আর একটা জায়গাটাতে উল্লেখ করা আছে নির্দিষ্ট দিকে অবস্থানে পরিবর্তন। সুতরাং সরণটাকে তোমার প্রকাশ করার জন্য অবশ্যই একটা নির্দিষ্ট দিক মেনশন করে দিতে হবে। কথাটা কি বুঝতে পারছো? সুতরাং দূরত্ব এবং সরণ কখনোই এক জিনিস না, একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। আমরা আরো একটু বিস্তারিত চলো দেখি। আচ্ছা, মনে করো এইটা আমাদের এ পয়েন্ট আর এইটা আমাদের মনে করো বি পয়েন্ট, ঠিক আছে? এখন এই এ থেকে বি পয়েন্টে তুমি কিন্তু বিভিন্ন ভাবে যেতে পারো। তুমি চাইলে এইভাবে এইভাবে ঘুরে যেতে পারো, যে কোনো ভাবে যাইতে পারো, ঠিক আছে? আবার তুমি চাইলে কিন্তু স্ট্রেট লাইন বরাবরও যেতে পারো। তুমি কিভাবে যেতে পারো? এ একদম স্ট্রেট লাইন বরাবরও কিন্তু যেতে পারো। তো তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো ভাই, এর মধ্যে কোনটা স্কেলার রাশি আর কোনটা ভেক্টর রাশি? হ্যাঁ, তুমি মনে হয় ঠিকই বুঝতে পারছো। এই যে আমরা দিকটাকে মেনশন করলাম না, যে কোনো দিক ঘুরে ঘুরে গেলাম, এইটাকে আমরা বলবো হচ্ছে আমাদের দূরত্ব। আর সরণটা হচ্ছে এই আদি বিন্দু আর এই শেষ বিন্দুর মধ্যে যে সংযোজক সরলরেখাটা, সেটাকে আমরা বলবো হচ্ছে সরণ। তাহলে এটা আমাদের কি বলবো আমরা? সরণ। তো সরণটা সবসময় তোমরা এটা মনে রাখবা যে আদি এবং শেষ বিন্দুর মধ্যে সংযোজক সরলরেখা। আমি একটু এখানে লিখে দিচ্ছি, আদি আদি ও শেষ বিন্দুর মধ্যে সংযোজক সরলরেখা, ঠিক আছে? সংযোজক সরলরেখা, ঠিক আছে? তাহলে আমরা এই ব্যাপারটা একটু মনে রাখবো। সেটা হচ্ছে দূরত্ব, যে কোনো দিকেই তুমি অবস্থানে পরিবর্তন নাও না কেন, সেটাই টোটাল অবস্থানে পরিবর্তনটাকেই আমরা দূরত্ব বলবো। আর সরণটা হচ্ছে নির্দিষ্ট দিকে অবস্থানে পরিবর্তনটাকে আমরা কি বলবো? সরণ। তার মানে তোমরা বুঝতে পারছো। আর সরণটা সবসময় আমরা এটা মনে রাখবো, আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে যে সংযোজক সরলরেখাটা আমরা পাই সেটাকে আমরা বলবো হচ্ছে সরণ, ঠিক আছে? তো চলো আমরা এটার বেশ কয়েকটা কেস দেখি, তাহলে মনে হয় তোমরা ভালো করে বুঝতে পারবা। কেস নম্বর ওয়ানে আমি কয়েকটা সিচুয়েশন নিয়ে কথা বলবো আর কি, বিভিন্ন কেসে। তো মনে করো যে আমি বললাম হচ্ছে এটা হচ্ছে এ বিন্দু, আর এটা হচ্ছে বি বিন্দু, আর এটা হচ্ছে সি বিন্দু, ঠিক আছে? তো আমি বললাম একজন ব্যক্তি প্রথমে আসলে এ থেকে বিতে গেল, এ থেকে বিতে 10 মিটার গেল, এবং সেই ব্যক্তিটা আবার বি থেকে সিতে গেল, সেই ব্যক্তিটা আবার বি থেকে সিতে গেল, ঠিক আছে? বি থেকে সিতে গেল।
আমি বললাম এই বি থেকে সিতে গেল হচ্ছে 3 মিটার। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি, বলো তো এই ব্যক্তির দূরত্ব কত? হ্যাঁ, দূরত্ব নির্ণয় করাটা খুবই ইজি, যে তুমি টোটাল অবস্থানের পরিবর্তনটা তুমি যোগ করে দিবা। তাহলে দূরত্বটা কত হচ্ছে দেখো তো ভাইয়া, 10 মিটার গেল প্রথমে, তারপরে গেল হচ্ছে 3 মিটার, তার মানে তুমি বলতে পারবা হচ্ছে 13 মিটার। এটা তুমি বলতে পারবা। এখন আমি যদি বলি তাহলে সরণ কত, হ্যাঁ সরণটাও কিন্তু তুমি আসলে 13 মিটারই পাবা। তার কারণটা কি, আদি বিন্দু এটা, আর শেষ বিন্দু কোনটা, সি না? তাহলে শেষ বিন্দু যদি সি হয়, তাহলে আমি সরণ কত বলবো বলো? আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে সংযোজক সরলরেখা, তাহলে আমি সরণটাও কিন্তু আসলে আলটিমেটলি 13 মিটারই কিন্তু বলবো। সরণটা কত বলবো? সরণটাও কিন্তু আমি আলটিমেটলি 13 মিটারই বলবো। এখন চলো আমরা কেস নম্বর 2 দেখি। কেস নম্বর 2 তে আমি বললাম এভাবে, যে একজন ব্যক্তি এই এ বিন্দু থেকে সবার প্রথমে গেল হচ্ছে এই বি বিন্দুতে, এ থেকে এই বি বিন্দুতে গেল, আমি মনে করো বলে দিলাম সেটা হচ্ছে 15 মিটার। আমি প্রথমে তোমাকে মেনশন করে দিলাম এ থেকে বিতে গেল হচ্ছে 15 মিটার, এবং এই ব্যক্তিটা বি থেকে আবার সি বিন্দুতে আসলো, বি থেকে আবার সি বিন্দুতে আসলো, এই সি বিন্দুতে আমি মনে করো তোমাকে বলে দিলাম আসলো হচ্ছে 3 মিটার। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি, বলো তো ভাই এখানে দূরত্ব কত? দূরত্ব কিন্তু তুমি ইজিলি বলে দিতে পারবা, যে এই ব্যক্তিটা সবার প্রথমে গেছিল হচ্ছে 15 মিটার, তারপর আবার ব্যাক করছে 3 মিটার, তাহলে টোটাল অবস্থানের পরিবর্তন যেহেতু 18 মিটার, তাহলে এর যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে 18 মিটার। কিন্তু আমি যদি তোমাকে প্রশ্ন করি, না ভাই সরণটা নির্ণয় করো, সরণটা খুবই ইজি, আদি বিন্দু কোনটা, এইটা, আর শেষ বিন্দু কোনটা বলো তো, বি না সি? অবশ্যই সি, তার কারণ বি থেকে সে সিতে ব্যাক করছে কিন্তু 3 মিটার। তাহলে বলো সরণ তাহলে কি হচ্ছে? সরণ হচ্ছে তোমার 15 মিটার তো প্রথমে গেছিল, 15 মিটার থেকে আবার 3 মিটার পিছনে ফিরে এসছে, তার মানে তোমার সরণটা হলো 12 মিটার। কথাটা কি বুঝতে পারছো? তার মানে আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে যে সংযোজক সরলরেখা, সেটাই আমরা সরণ হিসেবে নির্ণয় করলাম। তার মানে আমরা এইভাবে কিন্তু ইজিলি দূরত্ব এবং সরণটাকে কিন্তু নির্ণয় করতে পারবো। আচ্ছা, এবার আমরা কেস নম্বর 3 দেখব। কেস নম্বর 3 তে বলা হচ্ছে অপু এ বিন্দু থেকে 10 মিটার পূর্বে গেল, এবং আচ্ছা পূর্বে যেহেতু আমি বললাম, সর্বপ্রথমে তোমাকে দিকটা একটু বোঝাই, দিক ব্যাপারটা আমরা কিভাবে চিন্তা করব। সবসময় আমরা এইভাবে চিন্তা করতে পারি, যে এটাকে আমরা উত্তর দিক ধরতে পারি, এটাকে আমরা দক্ষিণ দিক ধরতে পারি, এটাকে আমরা পূর্ব দিক ধরতে পারি, আর এটাকে আমরা পশ্চিম দিক ধরতে পারি। আচ্ছা, এটা কিন্তু ফিক্সড কিছু না, তুমি চাইলে কিন্তু উপরেরটা দক্ষিণ, নিচেরটা উত্তর, ডান পাশেরটা পশ্চিম, বাম পাশেরটা পূর্ব ধরতে পারতে, কিন্তু সবসময় তোমরা এই জিনিসটা ফলো করার চেষ্টা করবে, তাহলে দেখবো ভুল কম হবে। ঠিক আছে? কারণ মাঝে মধ্যে আমরা এই জিনিসটা নিয়ে আসলে কনফিউজ হয়ে যাই, কোন পাশে উত্তর ধরবো দক্ষিণ ধরবো। তো সবসময় একটাই ফলো করো, তাহলে ব্যাপারটা তোমাদের জন্য সুবিধা হবে। উপরে উত্তর, নিচে দক্ষিণ, ডানে পূর্ব, বামে পশ্চিম, এই ব্যাপারটা তোমরা সবসময় মনে রাখবা। ঠিক আছে? এখন দেখো ম্যাথে কি বলা হয়েছে। ম্যাথে বলা হয়েছে অপু এ বিন্দু থেকে 10 মিটার পূর্বে গেল বি বিন্দুতে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তার মানে অপু, এটা যদি আমি এ বিন্দু ধরি, সে মনে করো যে এই যে বি বিন্দু, এই বি বিন্দুতে এসছে 10 মিটার, আমি এটা ধরে নিচ্ছি, এই বিন্দুতে এসছে সে 10 মিটার। আচ্ছা ভালো কথা। এখন বলা হয়েছে এই যে বি বিন্দু, এই বি বিন্দু থেকে আবার 12 মিটার উত্তরে গেল। কয় মিটার উত্তরে গেল? 12 মিটার উত্তরে গেল। ঠিক আছে, তাহলে এইটা মনে করো আমাদের 12 মিটার, সে গেল হচ্ছে উত্তরে, সে গেল 12 মিটার উত্তরে, এটা আমি বলতে পারি এটা হচ্ছে সি বিন্দু। ঠিক আছে, এবং এই 12 মিটার উত্তরে যাওয়ার পর সে আবার সি বিন্দুতে নেমে আসলো, অর্থাৎ দক্ষিণ দিকে নেমে আসলো। কি বললো দেখো ভাই, 2 মিটার দক্ষিণে নেমে আসলো। প্রথমে উত্তরে গেল 12 মিটার, আবার সে 2 মিটার, সে কোথায় নেমে আসলো? দক্ষিণে নেমে আসলো। এটা তো সে 2 মিটার নেমে আসলো। এখন আমাদেরকে বলা হয়েছে এখানে মনে করো দূরত্ব কত, দূরত্ব কত আর সরণ কত, এটা আমাদেরকে বের করতে বলছে। দূরত্ব আর সরণ এটা আমাদেরকে বের করতে বলছে। তো একটা জিনিস খেয়াল করে দেখো তো ভাই, এই জায়গাটাতে টোটাল অবস্থানে পরিবর্তন কত? আমি দূরত্ব মানে জানি টোটাল অবস্থানে পরিবর্তন, তাহলে আমরা টোটাল অবস্থানে পরিবর্তন দেখতে পাচ্ছি 10, তারপরে গেছে 12, তারপরে গেছে হচ্ছে 2, তাহলে টোটাল হবে কবে কত বলো? টোটাল হবে হচ্ছে 24 মিটার। 24 মিটার। ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমি তোমাদেরকে বলি সরণ কত, সরণ আমরা কি জানি, এই আদি বিন্দু আর শেষ বিন্দু কোনটা বলো তো? শেষ বিন্দু কিন্তু এই যে ডি বিন্দু, আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে সংযোজক সরলরেখা, তার মানে আমাদের সরণটা হবে কিন্তু এই যে এটা, এইটা কিন্তু আমাদের এখন সরণ। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, এইটা ছিল 10 মিটার, আর এইটা 12 মিটার থেকে আবার 2 মিটার নিচে নামলো, তার মানে এটা কত হয়ে যাচ্ছে বলো তো? এটাও কিন্তু এখন কত হয়ে যাচ্ছে? 10 মিটার হয়ে যাচ্ছে। তাহলে এখন দেখো, আমরা কিন্তু এখানে ইজিলি কিন্তু অতিভুজ, এটা আমরা বুঝতে পারছি, এটা আমাদের অতিভুজ, এটা আমরা ভূমি ধরতে পারি, এটা আমরা
কি ধরতে পারি, লম্ব ধরতে পারি। তাহলে আমরা এইভাবে চিন্তা করতেই পারি, অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমাদের এখানে আমরা পাবো হচ্ছে 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। এটা করলে কিন্তু তুমি এই যে অতিভুজ বা এই যে সরণটা, এই সরণটা কিন্তু তুমি ইজিলি পেয়ে যাচ্ছ। তাহলে তোমার এখান থেকে অ্যান্সার কত হবে সেটা তুমি ইজিলি ক্যালকুলেশন করে বের করতে পারছো। তাহলে এই ব্যাপারটা আমাদের মনে রাখা লাগবে, দূরত্ব হচ্ছে টোটাল অবস্থানে পরিবর্তন, আর সরণ হচ্ছে সবসময় আমরা চিন্তা করবো আদি বিন্দু এবং এই শেষ বিন্দুর মধ্যে যে সংযোজক সরলরেখাটা, সেটাই আমরা চিন্তা করব হচ্ছে আমাদের সরণ। তার মানে এখান থেকে আমরা ইজিলি সরণটাও কিন্তু নির্ণয় করতে পারবো। ক্লিয়ার? দেখো কেস নম্বর 4টা একটু খেয়াল করে দেখো। কেস নম্বর 4-এ বলা হয়েছে একজন ব্যক্তি এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো এবং সে একটা বৃত্তাকার পথ করে সে আবার এ বিন্দুতে ফিরে আসলো। সেই ক্ষেত্রে তোমার দূরত্বটা কত হবে? আচ্ছা, এখান থেকে তুমি যদি দূরত্ব নির্ণয় করতে চাও তাহলে তুমি ইজিলি বৃত্তের পরিধি সূত্রটা দিয়ে কিন্তু দূরত্বটা বের করতে পারবা। বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2πr। এটা দিয়ে তুমি কিন্তু দূরত্বটা নির্ণয় করতে পারবা, 2 ইন্টু পাই ইন্টু 2। তার মানে তোমার অ্যান্সার হবে হচ্ছে 4π মিটার। এটা তোমার দূরত্ব। আর সরণ কত, এটা হচ্ছে সবচাইতে বড় কোশ্চেন। সরণ কত? দেখো তোমার এখানে আদি বিন্দু যেটা, শেষ বিন্দু কিন্তু সেটা। তাহলে সেই ক্ষেত্রে আদি বিন্দু এবং শেষ বিন্দু যদি আসলে সেমই হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তোমার এখানে সরণটা হচ্ছে 0। তোমার সরণই হয়নি, ঠিক আছে? তোমার সরণটা কত মিটার? 0 মিটার। তো তাইলে আমরা এইভাবে আমরা খুব ইজিলি দূরত্ব এবং সরণ এই জিনিসগুলো কিন্তু বুঝে বুঝে কিন্তু বের করে ফেলতে পারবো। আচ্ছা, এখন আমরা দেখব ভেক্টর রাশির প্রকাশ। আমরা দেখব হচ্ছে ভেক্টর রাশির প্রকাশ, ঠিক আছে? ভেক্টর রাশির প্রকাশ। আচ্ছা, ভেক্টর রাশিকে নর্মালি আসলে দুইভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে অক্ষরের মাধ্যমে আর একটা হচ্ছে জ্যামিতিক উপায়ে। সবার প্রথমে যদি আমরা অক্ষরের মাধ্যমে চিন্তা করি, অক্ষরের মাধ্যমে তো অক্ষরের মাধ্যমে কেমন হবে একটু খেয়াল করে দেখো। অক্ষরের মাধ্যমে হতে পারে এ একটা ভেক্টর, এই এ ভেক্টরের উপরে একটা তীর চিহ্ন হতে পারে এরকম। আবার হতে পারে এ এর উপরে একটা নর্মাল একটা দাগ হতে পারে, সেটাও আসলে ভেক্টর রাশি প্রকাশ করে। আচ্ছা, আবার এ এর নিচে একটা দাগ হতে পারে, এটাও কিন্তু আসলে ভেক্টর রাশি প্রকাশ করে। তাহলে হাতে লেখার ক্ষেত্রে আমরা নর্মালি আসলে এই তিনটা ইউজ করি। এই তিনটা কিসের জন্য ইউজ করি? হাতে লেখার ক্ষেত্রে। আচ্ছা, এখন যখন বইয়ে প্রিন্ট থাকে বা টাইপিং এর ক্ষেত্রে ভেক্টর রাশি মাঝে মধ্যে আসলে এইভাবে বোল্ড করে আসলে লেখা হয়। এই বোল্ড করে থাকলেও তুমি বুঝে নিবা এটা একটা ভেক্টর রাশি। তো এটা শুধুমাত্র আসলে টাইপিং এর ক্ষেত্রে। এটা হচ্ছে টাইপিং এর ক্ষেত্রে, বইয়ে যখন আমরা টাইপিং করি না, তখন আসলে সেই ক্ষেত্রে আমরা বোল্ড যে অক্ষর, সেই অক্ষরটা দেখেও আমরা বুঝে যাব যে এটা আসলে একটা ভেক্টর রাশি নির্দেশ করছে। আচ্ছা, এটা ছিল আসলে অক্ষরের মাধ্যমে। এরপরে জ্যামিতিক উপায়ে। জ্যামিতিক জ্যামিতিক উপায়ে জ্যামিতিক উপায়েও ভেক্টরকে প্রকাশ করা যেতে পারে। জ্যামিতিক উপায় ব্যাপারটা কেমন? মনে করো এখানকার এই ও এ একটা ভেক্টর, এই ও এ ভেক্টরটাকে তুমি কিভাবে প্রকাশ করবা? তুমি প্রকাশ করবা এখানে ও এ লিখবা আর ও এর উপরে একটা তীর চিহ্ন দিবা। এটা দ্বারা বোঝায় ও এ একটা ভেক্টর। এখানে এই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে শীর্ষবিন্দু। কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে শীর্ষবিন্দু। আর এই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে পাদবিন্দু। এটাকে বলা হয় পাদবিন্দু। আচ্ছা আচ্ছা, অনেকে এটাকে মাথা বলে, আর এটাকে অনেক সময় পা বলে। এটাকে ইংলিশে হেড বলে অনেক সময়, আর এটাকে অনেক সময় ইংলিশে টেইল বলে। তো যাই হোক, যে যাই বলুক না কেন, তুমি যে কোনো একটা মনে রাখলেই হবে, সমস্যা নেই। একটাকে তুমি বলবা হচ্ছে পাদবিন্দু, আর একটাকে বলবা হচ্ছে শীর্ষবিন্দু। তীর চিহ্ন যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে তুমি বলবা হচ্ছে শীর্ষবিন্দু, আর যে পয়েন্ট থেকে শুরু হচ্ছে এটাকে বলবো তুমি পাদবিন্দু। ঠিক আছে? তাহলে আমরা ভেক্টরের ছোট্ট একটা বৈশিষ্ট্য দেখব, সেটা হচ্ছে ভেক্টরের মান এবং দিক পরিবর্তন না করে স্থানান্তর করা যায়। চলো আমরা দেখি কেমন ব্যাপারটা। মনে করো এইটা একটা ভেক্টর, এটা হচ্ছে ও এ ভেক্টর, আমি বললাম এই ও এ ভেক্টরের মান হচ্ছে 5 মিটার। ও এ ভেক্টরের মান 5 মিটার। আমি চাইলে এই ও এ ভেক্টরটাকে মান এবং দিক পরিবর্তন না করে স্থানান্তর করতে পারি, এবং সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের এই ও এ ভেক্টরটা অবশ্যই মানটাও সমানই হতে হবে। দেখো আমাদের দিকটাও সমান আছে এবং মানটাও কিন্তু সমান আছে। তাহলে আচ্ছা, এখন আমি তোমাকে এই চিত্রটা দেখিয়ে একটা প্রশ্ন করব। বলো তো ভাইয়া, এই এ আর বি এর মধ্যবর্তী কোণ কত?
আমি জানি তুমি দেখার সাথে সাথে অ্যান্সার দিয়ে দিবা 30 ডিগ্রি, কিন্তু না, তোমার অ্যান্সার কিন্তু ভুল হয়েছে। সবসময় মনে রাখবা কোণ নির্ণয়ের ক্ষেত্রে ভেক্টরের পায়ে পা মিলতে হবে এবং মাথায় মাথা অথবা মাথায় মাথা মিলতে হবে। পায়ে পা মিলতে হবে বলতে আমি বোঝাচ্ছি, এই যে আমরা একটু আগে পাদবিন্দু দেখলাম, শীর্ষবিন্দু দেখলাম, হয় পাদবিন্দু পাদবিন্দুতে থাকতে হবে অথবা শীর্ষবিন্দু শীর্ষবিন্দুতে থাকতে হবে, না হলে কিন্তু আমরা ভেক্টরের কোণ নির্ণয় করতে পারবো না। একটু খেয়াল করে দেখো, এই জায়গাটাতে এ ভেক্টরের যে পাদবিন্দু বি ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে কিন্তু মিলিত হয়েছে, তাহলে কি আমরা কোণ নির্ণয় করতে পারবো? না, আমরা কিন্তু তাহলে পারবো না। এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এই যে একটু আগে শিখলাম, আমরা ভেক্টরের মান এবং দিক পরিবর্তন না করে স্থানান্তর করতে পারি। তাহলে আমি চাইলেই কিন্তু এই বি ভেক্টরটাকে সরিয়ে এই জায়গাটাতে স্থানান্তর করতেই পারি, তাই না? আচ্ছা, এখন আমাকে বলো তো ভাইয়া, এই যে এ ভেক্টরের যে পাদবিন্দু আর এই বি ভেক্টরের পাদবিন্দু দুইটা একই জায়গায় অবস্থান করছে না? হ্যাঁ, আমরা তো সেটাই দেখছি। এখন কিন্তু তুমি ইজিলি এই এ আর বি এর ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু তুমি নির্ণয় করতে পারবা। তাহলে বলো তো ভাইয়া, এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? হ্যাঁ, ভেরি গুড। এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে তো অবশ্যই এইটা 150 ডিগ্রি হবে। তার কারণ কি, এক সরলরেখা সমান সমান 180 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই 150 ডিগ্রি হবে। তার মানে আমরা এখন কিন্তু বুঝতেই পারলাম যে এ এবং বি এই দুইটার মধ্যবর্তী কোণ 150 ডিগ্রি। তাহলে তো সবসময় মনে রাখবা, ভেক্টরের পায়ে বা পাদবিন্দুতে পাদবিন্দু মিলবে, তো আমরা একটু সংক্ষেপে এভাবে লিখি যে পায়ে পা মিলবে, পায়ে পা মিলবে এবং মাথায় মাথা মিলবে, মাথায় মাথা মিলবে। এই দুইটা যে কোনো একটা সত্য হতে হবে, ঠিক আছে? মাথায় মাথা মিলবে, পায়ে পা মিলবে অথবা মাথায় মাথা মিলবে, তাহলেই আমরা ইজিলি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো, ঠিক আছে?